বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আজকে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পাঠ 10-এর গ্যাসের গতিতত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর মধ্যে অনেকগুলো গ্যাস সূত্র পড়েছো। তো এই যে আমাদের এই যে পরিবেশের একটা সাধারণ উপাদান, একটি অতি পরিচিত উপাদান হচ্ছে গ্যাস। আর এই গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় অক্লান্ত পরিশ্রম করে গেছেন। যেমন তোমার সেই নিউটন থেকে শুরু করে বার্নৌলি, ক্লসিয়াস, বোলজম্যান প্রমুখ বিজ্ঞানীরা অনেক সময় চেষ্টা করছেন এটাকে কিভাবে সাধারণভাবে উপস্থাপন করা যায়, কিগুলা গ্যাসের বৈশিষ্ট্যগুলো। পরবর্তীতে তারা কি হয়, সফল হয়। এবং তোমার বিজ্ঞানী বোলজম্যান এর যে বিখ্যাত বন্টন সূত্রের সাহায্যে একটা সূত্র উপস্থাপন করেন, যেটাকে আমরা বলি কি তত্ত্ব উপস্থাপন করেন, যেটাকে আমরা বলি গ্যাসের গতিতত্ত্ব। এই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং বোলজম্যানের যে তোমার বন্টন সূত্র উপর যে প্রতিষ্ঠিত যে গ্যাসের গতিতত্ত্ব, এই গতিতত্ত্বর কতগুলো মূল ভিত্তি আছে, কতগুলো মৌলিক স্বীকার্য আছে। মূলত এই মৌলিক স্বীকার্যগুলোর উপরেই ভিত্তি করে এই গ্যাসের গতিতত্ত্বটা কি করা হয়, উপস্থাপন করা হয়। তাহলে আমরা যদি আজকে আলোচনা করি গ্যাসের গতিতত্ত্ব মৌলিক স্বীকার্যগুলো কি, দেখো গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যের আমি যদি প্রথম বিষয়টা আলোচনা করি, তাহলে সেটা হচ্ছে গ্যাসের গঠন সম্পর্কিত। যেমন বলছে সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র গোলাকার স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত। তাহলে আমরা কি বলতে পারতেছি যে গ্যাসের গঠনের মধ্যে বলতেছে সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র গোলাকার স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে গ্যাসের গঠন। তার মানে গ্যাসটা কি, যে গ্যাসগুলা কি তোমার ক্ষুদ্র গোলাকার স্থিতিস্থাপক সমন্বয়ে গঠিত বলে। এরপরে দেখো তারা বলতেছে 2 নম্বর পয়েন্টে যা বলতেছে যে গ্যাসাণুসমূহ অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে। গ্যাসাণুসমূহ অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে এবং এই ছুটাছুটির সময় তারা নিজেদের মধ্যে এবং পাত্রের গায়ে কি করে, সংঘর্ষ করে। তুমি একটা পাত্রের মধ্যে গ্যাস রেখেছো, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে তার এই যে একটা অণু, তার অবিরাম চতুর্দিকে কি করতেছে, ছুটাছুটি করতেছে। এখান থেকে এখানে গেছে, সাপোজ ধরে এখানে আরেকটা যদি অণু থাকে, তাহলে এই অণুটা এসে এটার সাথে কি সংঘর্ষে লিপ্ত হয়েছে, এখান থেকে আবার এখানে চলে গেছে, এরকম। তার মানে গ্যাসাণুসমূহ অবিরাম চতুর্দিকে কি করতেছে, ছুটাছুটি করতেছে। এই ছুটাছুটির সময় তারা নিজেদের মধ্যে, যেমন এই অণুটা এই অণুর সাথে নিজেদের মধ্যে এবং অথবা কি সরাসরি কোথায় পাত্রের দেয়ালে গিয়ে কি করতেছে, আঘাত করতেছে। তাহলে আমরা বলতেছি যে গ্যাসাণুসমূহ অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে, এই ছুটাছুটির সময় তার নিজেদের মধ্যে এবং পাত্রের গায়ে কি করে, সংঘর্ষ করে। এবং এই দুইটা সংঘর্ষের মধ্যবর্তী পথ হবে কি, সরলরেখী। যেমন এখান থেকে যাত্রা শুরু করে এইখানে গেছি, দেখো ক্যারাম বোর্ডের গুটির মতো, যে পর্যন্ত না আরেকটা গুটির সাথে গিয়ে তোমার সংঘর্ষ হবে, সেই পর্যন্ত সেই সরলরেখা বরাবর কি যেতে থাকে। ঠিক এরকম ভাবে তুমি ধরো এখান থেকে অণুটা এখানে গেছে, যে পর্যন্ত আরেকটা ধরো পাত্রের গায়ে বা আরেকটা অণুর সাথে সংঘর্ষ লিপ্ত না হবে, সেই সরল স্টেপ বরাবর যেতে থাকবে। যখন এখানে এসে কি করছে, আরেকটা অণুর সাথে তখন আবার সেখান থেকে চলে গেছে। তাহলে আমরা বলতেছি অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করবে, এই সময় তার নিজেদের মধ্যে এবং পাত্রের গায়ে কি করে, সংঘর্ষ করে এবং দুইটা সংঘর্ষের মধ্যবর্তী পথ হবে কেমন, সরলরেখিক। এখন বলতেছে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সময়ের গড় মানকে বলা হবে কি, গড় মুক্ত পথ। তাহলে গড় মুক্ত পথ কি, দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মানকে বলা হবে কি, গড় মুক্ত পথ। আর আসল পরেরটা গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ কি, গ্যাসের চাপ হচ্ছে এই যে গ্যাসাণুসমূহ অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে, এই সময় পাত্রের গায়ে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রয়োগ করতেছে সেটা হচ্ছে কি, গ্যাসের চাপ। তার মানে গ্যাসাণুসমূহ, তুমি একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রেখেছো, গ্যাসগুলো অবিরাম চতুর্দিকে কি করতেছে, ছুটাছুটি করতেছে। ছুটাছুটি করতে যায় তোমার কি পাত্রের গায়ে কি করতেছে, আঘাত করতেছে। এই যে পাত্রের গায়ে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রয়োগ করতেছে সেটা হচ্ছে ওই গ্যাসের জন্য কি, চাপ। এরপরে বলতেছে আয়তন।
বলতেছে গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় অনুসমূহের নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য। অনেকে বলতেছে নাই বললেই চলে, অর্থাৎ গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় অনুসমূহের নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য। দ্বিতীয় টপিকসটা যদি আমি বলি, তারপরে তোমার আন্তঃনবিক আকর্ষণ বল কি বলছে, গ্যাসাণুসমূহের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল প্রায় কি নেই বললেই চলে। প্রথমটা বলছে কি গ্যাসের আয়তন, অর্থাৎ গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় অনুসমূহের নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য। দ্বিতীয়, এরপরে আবার কি বলতেছে, গ্যাসাণুসমূহের মধ্যে কোনো আন্তঃনবিক আকর্ষণ বল নেই বা থাকলেও সেটা অত্যন্ত কি যৎসামান্য। এরপরে বলতেছে যে গতিশীলতা, যে গ্যাসের চাপ পরম তাপমাত্রার কি সমানুপাতিক। কি বলতেছে যে গ্যাসাণুসমূহ যে অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে আর এই সময় তার নিজেদের মধ্যে বা পাত্রে গায়ে কি করে সংঘর্ষ করে। এই যে গতিশীলতা, গ্যাসাণুসমূহ কি বগে ছুটাছুটি করতেছে সেটা তার কি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমি বলতেছি তোমাকে গ্যাসের গঠন সম্পর্কে, যেটাকে বলছিল গোলাকার ক্ষুদ্র। তারপরে বলছে গ্যাসাণুসমূহ অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে, এই সময় তারা নিজেদের মধ্যে এবং পাত্রে গায়ে কি করে সংঘর্ষ করে, আর এই দুটা সংঘর্ষের মধ্যবর্তী পথ হবে কেমন সরলরৈখিক। তারপরে বলতেছে যে পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সময়ের গড় মানকে বলা হয় গড়মুক্ত পথ। তারপর বলতেছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ বলতে কাকে বোঝাচ্ছে, গ্যাসের চাপ বলতে যে গ্যাসাণুসমূহ অবিরাম যখন ছুটাছুটি করতেছে এই সময় তারা পাত্রের গায়ে একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে ওই গ্যাসের জন্য চাপ। তারপর বলতেছে যে গ্যাস পাত্রের আয়তনের তুলনায়, অর্থাৎ তুমি যে পাত্রের মধ্যে গ্যাসটা রাখবে ওই গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় অনুসমূহের নিজস্ব আয়তন অত্যন্ত কি নগণ্য। আরেকটা বলতেছে কি আকর্ষণ বা বিকর্ষণ, অর্থাৎ গ্যাসাণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বললেই কি চলে। এই জন্যই গ্যাসাণুসমূহ অবিরাম চতুর্দিকে কি করে ছুটাছুটি করে, এরকম একটা প্রস্তাব করেছে। আরেকটা বলছে কি গতিশক্তি, গ্যাসাণুসমূহের গতিশক্তি তার পরম তাপমাত্রা সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ছিল গ্যাসের আমার কি গতিতত্ত্বের কি মৌলিক স্বীকার্য, আর এই মৌলিক স্বীকার্যের উপর ভিত্তি করে এখানে একটা কি সূত্র তারা যে উপস্থাপন করছে, তাহলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে আমরা পাচ্ছি যে PV = 1/3 mc²। এটা হচ্ছে গ্যাসের যে আমার কি গতিতত্ত্বের স্বীকার্য থেকে আমরা পাইছি, যে মৌলিক যে স্বীকার্যগুলো দিয়েছে তার উপর ভিত্তি করে এই সূত্রটা কি করা হয়েছে প্রতিপাদন করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা তো জানি P হলো কি, P সমান সমান হচ্ছে গ্যাসের চাপ, B হচ্ছে গ্যাস পাত্রের আয়তন। আচ্ছা, M হচ্ছে একটি অণুর ভর, একটি অণুর ভর। আচ্ছা, N কি, N হচ্ছে কি অণুর সংখ্যা, অণুর সংখ্যা অথবা তুমি বলতে পারো কি অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে পারো, কি অণুর সংখ্যা, অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা। C হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, রুট মিনস স্কয়ার, বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এখান থেকে PV = 1/3 mc²। এটা ছিল আমার কি গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক স্বীকার্য, সেখান থেকে প্রতিপাদন করা কি গ্যাসের গতিতত্ত্ব। তাহলে গ্যাসের গতিতত্ত্বের এই থেকে আমরা পাইছি PV = কত 1/3 mc²। তাহলে এখানে একটা নতুন শব্দ পেয়ে গেছি, সেটা হচ্ছে কি বর্গমূল গড় বর্গবেগ। কি সেটা বর্গমূল গড় বর্গবেগ কি? দেখো, বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে যে তুমি যদি কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে, কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলে। আমি আবার বলতেছি, ধরো কোনো একটা গ্যাসের n সংখ্যক অণু আছে, কোনো একটি গ্যাসে n সংখ্যক অণু আছে যাদের প্রত্যেকটা বেগ যথাক্রমে C1 C2 C3 এরকম কত Cn। তাহলে আমি প্রথম একটা অণুর কত বেগ কত C1, তাহলে তার বর্গ করলাম, তাহলে কত, তাহলে এরপরে C2 C3 স্কয়ার আপ টু কত প্লাস Cn স্কয়ার। তাহলে কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মান কি মোট অণু সংখ্যা কত n, এতে ভাগ করে দিছি, তার কি আবার বর্গমূল, তাহলে কত হলো C। তাহলে কোনো গ্যাসের অণুসমূহের
বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলে। আমি কি বলতেছি, কোন গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলা হয়, অর্থাৎ সংক্ষেপে বলা কি রুট মিন্স স্কয়ার। এখন এই আমাদের যে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য, গতিতত্ত্বের স্বীকার্য কি বলছিল যে পিভি ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। এই যে সমীকরণটা, এটা থেকে আমরা কি করতে পারি, বর্গমূল বর্গবেগ নির্ণয় করতে পারি। কিভাবে দেখো, এখান থেকে আমরা যদি এখান থেকে লিখি যে pv ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। কিভাবে লেখা যায়, m হচ্ছে একটি অণুর ভর আর n হচ্ছে অণুর সংখ্যা, দুইটাকে অর্থাৎ অণুর সংখ্যাটাকে একক অণুর সংখ্যা দ্বারা আমরা যদি কি গুণ করে দেই, তাহলে এখানে পাওয়া যায় কি আণবিক ভর। অণুর সংখ্যাটাকে একটা অণুর ভরকে অণুর সংখ্যা দিয়ে যদি গুণ করি, অর্থাৎ অণুর সংখ্যাটাকে একক অণুর সংখ্যা দ্বারা যদি গুণ করে দেই, তাহলে কি পাওয়া যাবে m। m সমান সমান কি এখানে আণবিক ভর, কোন একটি গ্যাসের আণবিক ভর, তাহলে mc স্কয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি যে mc স্কয়ার ইকুয়াল টু 3pv। বা এখান থেকে আমরা যদি লিখি c স্কয়ার ইকুয়াল টু 3pv বাই কত m। এখন দেখো, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি, আদর্শ গ্যাস সমীকরণ হতে জানি pv ইকুয়াল টু কত nRT। কখন, এক মোল গ্যাসের ক্ষেত্রে সেটা কত হবে, তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে সেটা কত, এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য সেটা হবে কত pv ইকুয়াল টু RT। তাহলে pv এর পরিবর্তে যদি আমি এখানে RT বসাই, তাহলে হবে কত 3RT বাই কত m। তাহলে সুতরাং আমি এখান থেকে লিখতে পারি c ইকুয়াল টু c সমান সমান √3RT বাই m। m কে আমরা এখানে বলতেছি মোলার ভর, একটা হচ্ছে কি মোলার ভর। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কোন একটি গ্যাসের কি নির্ণয় করতে পারবো, বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করতে পারবো। কি করবো, আবার বলতেছি, এটার সাহায্যে আমরা কি করতে পারবো, বর্গমূল গড় বর্গবেগ রুট মিন্স স্কয়ার নির্ণয় করতে পারবো। যদি তার শুধু লাগবে শুধু ওই গ্যাসটির আণবিক ভর লাগবে, আণবিক ভর নির্ণয় করে থাকলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তোমরা দেখো, আমি যদি এই লাইনটাকে এখানে মুছে দেই, এখান থেকে আরেকটু দেখো যে আমি এখানে সরাসরি কি লিখতে পারতাম, c ইকুয়াল টু √3pv বাই কত m। তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি 3pv, অর্থাৎ b দিয়ে যদি লব এবং হরকে আলাদাভাবে ভাগ করে দেই, তাহলে এখানে হবে কত m বাই v লেখা যাবে। আর আমরা জানি d সমান সমান হচ্ছে m বাই v, অর্থাৎ ভরটাকে ঘনত্ব সমান সমান হচ্ছে কি ভর বাই আয়তন। আমরা কি বলতেছি, ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, √3pv বাই কত 3p বাই কত d। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো, বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করতে পারবো। অর্থাৎ যদি আমাকে ঘনত্ব দেওয়া থাকে, তাহলে এই সূত্রের সাহায্যে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করব। আর যদি তোমার এর আগেরটা সমীকরণ দেখেছি কি, সেটা হচ্ছে 3RT বাই কত m। যদি আণবিক ভর দেওয়া থাকে, তা আমরা এই সূত্রের সাহায্যে কি বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করব। এটা হচ্ছে আদর্শ কি গ্যাসের গতিতত্ত্ব থেকে, গ্যাসের গতীয় সমীকরণ থেকে কি বললাম, তাহলে গ্যাসের গতীয় সমীকরণ হতে কি বর্গমূল গড় বর্গবেগ সমীকরণ হতে RMS, অর্থাৎ রুট মিন্স স্কয়ার, বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় কার সাহায্যে, তোমার গ্যাসের গতি সমীকরণ থেকে। আমার এটার জন্য লাগবে হয় চাপ লাগবে, আর ঘনমাত্রা লাগবে, ঘনত্ব লাগবে, অথবা কি তাপমাত্রা আর কি গ্যাসটা আণবিক ভর লাগবে। এখন আবার যদি দেখি যে এখান থেকে এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আরএমএস বেগ। এখন যদি এটাকে চেঞ্জ করে আমরা বলি যে হতে
গতিশক্তি, কি বলবো এখান থেকে গতিশক্তি। তাহলে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা কি নির্ণয় করব, গতিশক্তি নির্ণয় করব। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমি যদি বলি PV ইকুয়াল টু 2/3 ইনটু হাফ অফ, এখানে স্কয়ার, এখানে কি হবে mc স্কয়ার ইনটু কত n। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি গতিশক্তি তোমরা পড়ছো KE কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি KE গতিশক্তি, ফিজিক্সে বলছে EK, তাহলে আমরা এখানে KE একই কথা হবে। এখান থেকে আমরা লিখতে পারি যে গতিশক্তি সমান সমান হাফ m কত b স্কয়ার। এখানে c তো কি এখানে ব্যাক, তাহলে এখান থেকে আমরা এটাকে পরিবর্তে লিখতে পারি কত কত হাফ m c স্কয়ার। তার মানে এটা হচ্ছে কি একটা গতিশক্তি, এটা একটা অণুর গতিশক্তি। তাহলে এখানে n সংখ্যক অণু আছে, তাহলে মোট গতিশক্তি কত হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি PV ইকুয়াল টু কত 2/3 ইনটু কি মোট গতি শক্তি, অর্থাৎ এটার পরিবর্তে আমরা কি লিখব KE কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে কি একটি অণুর গতিশক্তি আর n সংখ্যক অণু আছে, এই জন্য বের হইছে আমার কি মোট গতিশক্তি। তাহলে যদি মোট গতিশক্তি এরকম হয়, এটাকে KE দ্বারা প্রকাশ করি, তাহলে KE ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3PV/2। আবার বলতেছি, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু কত nRT। তাহলে এখান থেকে PV এর পরিবর্তে যদি বসাই, তাহলে 3nRT বাই, অর্থাৎ 3 এটা হচ্ছে কি আমার গতিশক্তি কার n মোল গ্যাসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে n মোল গ্যাসের ক্ষেত্রে, যদি n মোল গ্যাসের জন্য, n মোল গ্যাসের জন্য গতিশক্তি। এখন যদি 1 মোল গ্যাসের জন্য হয়, তাহলে 1 মোল গ্যাসের জন্য গতিশক্তিটা হবে KE ইকুয়াল টু তাহলে 3/2 RT, কারণ n এর মান কত আসবে এখানে 1। যদি একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি, তাহলে কত হবে KE ইকুয়াল টু আসবে 3RT/2NA, অর্থাৎ এটাকে এরোগুলো সংখ্যা দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে পাইলাম n মোল অণুর গতিশক্তি, তাহলে কি লেখা যাবে 3/2 nRT। যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে হয় n এর পরিবর্তে 1, k ইকুয়াল টু কত 3/2 RT। একটি অণুর গতিশক্তি আসবে কত, k ইকুয়াল টু কত 3RT/2NA। তাহলে এই ছিল আমার গ্যাসের গতি সমীকরণ থেকে কোন একটা গ্যাসীয় অণুর বা 1 মোল অণুর বা একটি অণুর গতিশক্তি নির্ণয়ের সূত্র। আমরা যদি এই টোটাল টপিকসটা আমরা যে আলোচনা করলাম তার একটি করে গণিত অ্যাপ্লাই করি, তাহলে কেমন হবে। যেমন তোমাকে বললো ফার্স্ট কোশ্চেন যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের এর গতিশক্তি অবলিক অথবা কি করো RMS বেগ নির্ণয় করো। আমাকে গতিশক্তি চাইতে পারে, এখানে কি RMS বেগও কি চাইতে পারে। তাহলে এখানে আমরা কি গতিশক্তি নির্ণয় করব না RMS বেগ নির্ণয় করব। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এখানে আমি যদি প্রথমে গতিশক্তির কথা বলি, কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি, তাহলে গতিশক্তি এখান থেকে আমরা জানি KE ইকুয়াল টু 3/2 RT। দেখো এখানে বলা নাই তোমার একটি অণুর গতিশক্তি বা 1 মোল অণুর গতিশক্তি, তোমাকে এরকম বলা নাই। যদি এখানে বলে দিতাম যে 2 ডিগ্রি তাপমাত্রায় একটি কার্বন ডাই অক্সাইড অণুর গতিশক্তি নির্ণয় করো, তাহলে একটা অণুর কথা, তাইলে আমার সূত্রটা হবে কত, তাহলে সূত্রটা হয়ে যাবে যে এখানে 3RT/2NA, 3RT/2NA। এখানে
আর হচ্ছে কি আমার মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, কত তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 যোগ 273 ইকুয়াল টু 298 কেলভিন। আচ্ছা এখানে আর কি লাগে আমার লাগতেছে হচ্ছে টি, টি পেয়ে গেছি। আর এখানে হচ্ছে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কি কেলভিন, পার মোল পার কেলভিন। Na হচ্ছে আমার এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.023 * 10⁻23 টি। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দেই 3 * 8.314 তাপমাত্রা 298, 2 * 6.023 * 10⁻23। এই যে এটা কোন এককে বসাইছে আর এর মানটা, আর এর মানটা আমি বসে কি এসআই এককে, ফলে এখানে যে মানটা আসবে সেটা কি আমার কি এসআই এককে আসবে। তাহলে প্রতি শক্তির একক কি জুল, তাহলে এখানে আসবে কি জুল। হ্যাঁ তোমার যদি তুমি সিজিএস এককে বসাইতে তাহলে সেটা হচ্ছে কি আর্ক। তাহলে আমি এখানে কোন মান কিসে বসাইছি, এই আর এর মানটা বসাইছি কি এসআই এককে, তাহলে এখানে মানটাও কি আসবে এসআই এককে আসবে। তাহলে মানটা হবে 6.17 * 10⁻21 জুল। আচ্ছা এইগুলো আমার কি একটি কার্বন ডাইঅক্সাইড অণুর কি গতিশক্তি। আমি আবারও বলতেছি, তাহলে একটি অণুর যেহেতু বলছে তাহলে K = 3RT / কত 2Na, এক মোল গ্যাসের ক্ষেত্রে যেটা বেরোবে সেটাকে তার কি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমার টোটাল কি সংখ্যাটা কি পেয়ে যাব। আচ্ছা এটা গেল আমার গতিশক্তি। এখন সাথে আরেকটা বলছে অথবা কি করো আরএমএস বেগ নির্ণয় করো। তাহলে আরএমএস বেগটা কি হবে দেখি, দেখো আরএমএস বেগ বা কি বর্গমূল গড় বর্গবেগ সমান আমরা জানি। তাহলে আমরা জানি আরএমএস বেগ c √3RT/m। এখানে m হচ্ছে আণবিক ভর বা মোলার ভর বলবো আমরা। তাহলে কি কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত m সমান তাহলে কার্বন ডাই অক্সাইড কত 44, এত কি গ্রাম পার মোল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 44 × 10⁻³ কেজি পার মোল। গ্রাম পার থেকে আমরা মোল থেকে কেজি পার মোলে চলে গেলাম। এখানে কি বাকি তাপমাত্রা, তাহলে 25 যোগ কত 273 ইকুয়াল টু কত 298 কেলভিন। আর আছে হলো কি আর এর মান, এটা কি হলো এখন এসআই এককে, তাহলে এটা মান আসবে এসআই এককে কত 3.14 এত জুল পার মোল পার কি কেলভিন। এখন দেখো এখানে যদি আমি প্রথম মানটাতে রেখে দিতাম অর্থাৎ গ্রাম পার কি মোলে রেখে দিতাম, তাহলে এখানে আর এর মানটা আমার কি ছিল নিতে হতো সিজিএস এককে 8.314 * 10⁻7 আর পার মোল পার কেজি। যেহেতু আমি এটাকে এসআই এককে কেজিতে নিয়ে গেছি এজন্য আমি এসআই এককে বসাতে পারছি। তোমরা অঙ্ক করার সময় তোমরা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবে যে এখানে কি আণবিক ভরটা তুমি কোন এককে নিচ্ছ, গ্রাম পারে না কেজি পার মোলে, গ্রাম পার মোল না কেজি পার মোল। কেজিতে নিলে হবে কি এসআই একক বসাতে পারবে, আর গ্রাম পার মোলে রাখলে এখানে তোমার আর এর মানটা কোন এককে আসবে সিজিএস এককে আসবে। তোমাকে এই অঙ্কটা করার ক্ষেত্রে এই জিনিসটা কি লক্ষ্য রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি বসি মানগুলো বসাই দেই তাহলে 8.314 ইনটু তাপমাত্রা 298, এটা হচ্ছে 44 * 10⁻³ এই যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে 411.05 এত কি মিটার পার সেকেন্ড। আমরা যদি সিজিএস এককে নিতাম তাহলে মানটা বেরোচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড। এই হলো অ্যানসার। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আমরা এখানে আলোচনা করলাম, এখানে আলোচনা করছি গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। আর গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে কোনো একটি গ্যাসের গতিশক্তি নির্ণয় এবং তোমার সাথে আলোচনা করেছি তোমার বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ আরএমএস বেগ নির্ণয় এবং সাথে তার অঙ্ক করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।